তো যারা এখনও আগের ভিডিওগুলি দেখোনি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখান থেকে ভিডিওগুলি কিন্তু পেয়ে যাবে। তো আজকে আমার যেটা আলোচ্য বিষয় রয়েছে সেটা দেখো ফোর্স এবং ফলস। ঠিক আছে, ফোর্স মানে আমরা যেটা জানি সাধারণ কথায় যে ভাঁজ, এবং ফলস যেটা রয়েছে সেটা ফলস যেটা আমরা কি জানি সেটা চ্যুতি। তো এই দুটো ব্যাপার নিয়ে আজকে টোটাল ডিসকাশন ব্যাপার, কিভাবে এগুলো সৃষ্টি হয়ে থাকে, তো এদের কি কি ধরনই বা কী কী রয়েছে, এর ফলে কি কি ল্যান্ডফর্মসগুলো তৈরি হয়ে থাকে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। এবং তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য একটা আমি গ্রুপ ক্রিয়েট করেছি, টেলিগ্রাম গ্রুপ, সেটার কিন্তু তোমার লিঙ্ক কিন্তু এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ক্লিক করে সেখানে কিন্তু জয়েন করে নিও। তো চলো আজকে যেটা ব্যাপার রয়েছে ফোলস অ্যান্ড ফলস, তারাকে বলে রাখি আমাদের 40 ডেজ একটা প্ল্যানিং চলছে, যেখানে আমরা কিন্তু 10টা ইউনিট টোটাল কমপ্লিট করব, যেখানে আমাদের টার্গেট থাকবে টোটাল এসএলএসটি মাদ্রাসার উপরে। ঠিক আছে, তো এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্রটা কি দেখতে পাচ্ছ, যে ছবিটা কিন্তু ধীরে ধীরে সংকুচিত হচ্ছে এবং এখানে একটা ফোল্ড তৈরি করছে। ফোল্ড মানে আমরা সাধারণভাবে যেটা বুঝে থাকি, যে কোনো একটা যদি আমরা পেজকে, যদি আমরা আমাদের হাতের কাছে যদি কোনো পেজ থাকে, সেই পেজকে যদি আমরা এই পাশে দুই দিক থেকে যদি প্রেসার দিই, তাহলে কি হয়, মাঝখানের অংশটা উপর দিকে উঠে যায় না, ওটাই হচ্ছে ফোল্ডস। তো তোমরা প্রত্যেকেই জানো জিনিসগুলোর সঙ্গে রিলেটেড রয়েছে, তো জাস্ট একবার তোমাদের রিভিশন করে দেওয়া। তো নেক্সট চলো আমরা আজকে যে ফোল্ডস চ্যাপ্টারটা পড়বো, সেই ফোল্ডসের বিস্তারিত জিনিসগুলো আমরা জানবো। ফোল্ডস ফলস তো আমরা বলে দিলাম, কিন্তু এই দুটো সৃষ্টি যে হয় তার অনেক রহস্য রয়েছে, কিভাবে সৃষ্টি হতে পারে। তো এখানে মূলত জিওমরফিক যে প্রসেসগুলো রয়েছে, সেই জিওমরফিক প্রসেসগুলো কিন্তু কাজ করে থাকে। তো কি এই জিওমরফিক প্রসেস? অর্থাৎ আর্থটাকে মুভমেন্ট করার জন্য যে সমস্ত মানে কি বলবো গাঠনিক প্রক্রিয়াগুলো রয়েছে, সেটা একটা কি কি রয়েছে, একটা এন্ডোজেনেটিক প্রসেস রয়েছে, আর একটা কি এক্সোজেনেটিক প্রসেস রয়েছে। তো এন্ডোজেনেটিক প্রসেস আর এক্সোজেনেটিক প্রসেস জিনিসটা কি? এন্ডো মানে আমরা যেটাকে সাধারণভাবে বুঝে থাকি ভেতর, আর এক্সো মানে যেটাকে আমরা বুঝে থাকি, এক্স মানে কি, যেটাকে বাইর বলে থাকি, বাইর। তো আভ্যন্তরীণ যে ঘটনাবলীর জন্য কিছু কিছু পরিবর্তন হয়ে থাকে, সেটাকে আমরা এন্ডোজেনেটিক প্রসেস বলবো। এবং বাইরের কিছু কার্যকলাপের জন্য যখন একটা টোটাল ভূমিরূপের পরিবর্তন হয়ে থাকে, আর্থের পরিবর্তন হয়ে থাকে, তখন সেটাকে আমরা এক্সোজেনেটিক প্রসেস বলবো। তো সেই এক্সোজেনিক প্রসেসগুলো কী কী হতে পারে? একটা যদি আমি একটা ভূভাগ ধরে নিই, একটা উঁচু একটা যদি ভূভাগ ধরে নিই, তো এখানে কি হয়, এখানে এক্সোজেনিক প্রসেসগুলো কাজ করে থাকে। হতে পারে ওয়েদারিং, হতে পারে ইরোশন, হতে পারে। ঠিক আছে, যে কী করবে, এই ক্ষয়িত পদার্থগুলো কী করবে, একটা মানে ডাউন যে অংশগুলো রয়েছে, সে ডাউন অংশ ডিপোজিট করবে। এই যে ব্যাপারটাকে আমরা এক্সোজেনেটিক প্রসেস বলছি। অর্থাৎ একটা জায়গায় ক্ষয়িত হওয়ার জন্য বা ইরোশন হওয়ার জন্য, ওয়েদারিং হওয়ার জন্য যে যে ব্যাপারগুলো, যে যে যারা যারা অংশগ্রহণ করে থাকে ওই প্রসেসটাকে, সেটাকে আমরা কি বলছি, এক্সোজেনেটিক প্রসেস। তো এন্ডোজেনেটিক প্রসেসটা একটু আলাদা। এন্ডোজেনেটিক প্রসেসটা হচ্ছে কি, তোমার এটা টোটালি অভ্যন্তরের ভেতরে হবে। ঠিক আছে, ওটা বাইরে কোনো দেখা যাবে না। ভূপৃষ্ঠের নিচে যে ভূ অভ্যন্তর যেটাকে আমরা বলতে বুঝি, সেই ভূ অভ্যন্তরে কিন্তু এই ঘটনাটা ঘটবে। সেখানে প্লেট টেকটনিক হতে পারে, ঠিক আছে, এইরকম কিছু ঘটনা ঘটবে। তো সেগুলো কি কি হতে পারে? তো এই যে এন্ডোজেনেটিক প্রসেসটা তোমার দুভাবে হয়ে থাকে। একটা খুব স্লোলিভাবে একটা ঘটনা ঘটে থাকে, একটা খুব সাডেন মুভমেন্ট হয়ে থাকে। তো স্লোলি বলতে আমরা কি বুঝছি, যে দীর্ঘদিন ধরে একটা যখন মুভমেন্ট হয়, তখন সেটাকে স্লো মুভমেন্ট বলছি। প্রায় বছর বছর ধরে একটা মুভমেন্ট হয়। যদি একটা একটা বড় শিলা যে মানে ভাঁজ হয়, সেই ভাঁজটা তো আর একদিনে হয়ে যায় না, বা 1 সেকেন্ডে হয়ে যায় না, বা এক ঘন্টার মধ্যে হয় না। অনেকটা প্রসেস লাগে, অনেকটা টাইম লাগে। কিন্তু সাডেন মুভমেন্ট যেগুলো হয়ে থাকে না, সঙ্গে সঙ্গে হয়। মানে আর্থকুইক, হঠাৎ আর্থকুইক চলে এলো, এই ব্যাপারগুলোকে আমরা সাডেন মুভমেন্ট বলছি। বা একটা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, এই ব্যাপারগুলোকে আমরা সাডেন মুভমেন্ট বলছি। ঠিক আছে, তো এই স্লো মুভমেন্টে আমাদের দুটো জিনিস তৈরি হয়ে থাকে, বা দুটো এখানে আরও এই স্লো মুভমেন্টের ভেতরে দুটো মুভমেন্ট হয়ে থাকে। একটাকে আমরা কি বলছি, এপিরোজেনিক মুভমেন্ট, একটাকে আমরা কি বলছি, অরিজিনিক মুভমেন্ট। একটা এপিরোজেনিক মুভমেন্ট, একটা অরিজিনিক মুভমেন্ট। এপিরোজেনিক যে মুভমেন্ট, এইখানে হচ্ছে আমাদের কন্টিনেন্ট বিল্ডিং হয়ে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলছি মহিভাবক আন্দোলন, মহাদেশের সৃষ্টি হয়ে থাকে এইখানে এপিরোজেনিক মুভমেন্টে। এবং এই এপিরোজেনিক মুভমেন্টটা মনে রাখবে, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল মুভমেন্ট। আর মাউন্টেন বিল্ডিং যেটাতে হয়ে থাকে, সেটাকে আমরা কি বলছি, ওরোজেনিক মুভমেন্ট বলছি। ওরোস কথার অর্থ হচ্ছে মাউন্টেন,
ঠিক আছে। আর জেনিস কথার অর্থ হচ্ছে তোমার সৃষ্টি করা, এরকম একটা ব্যাপার। তো এখানে হরাইজন্টালি মুভমেন্ট হয়, মনে রাখবে অরোজেনেটিক যে মুভমেন্টটা সেটা হচ্ছে একটা হরাইজন্টালি মুভমেন্ট হয়ে থাকে, যেখানে মাউন্টেন বিল্ডিং বা পর্বত সৃষ্টি হয়ে থাকে। আর এপিরোজেনেটিক যে মুভমেন্টটা আছে সেই এপিরোজেনেটিক মুভমেন্ট হচ্ছে একটা ভার্টিক্যাল মুভমেন্ট হয়ে থাকে, সেখানে কি হয় মহাদেশের সৃষ্টি হয়ে থাকে। একটা মহিভাবক আলোড়ন যেটা হচ্ছে এপিরোজেনেটিক মুভমেন্ট, আর একটা অরিজেনেটিক মুভমেন্ট হচ্ছে গিরিজনীয় আলোড়ন, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। তো এই যে গিরিজনী আলোড়ন যেটাকে আমরা অপরিজনিক মুভমেন্ট বলছি, তো এখানে দুটো ফোর্স কাজ করে থাকে, যে ফোর্সের কারণে কিন্তু এই ফল্টিং ইত্যাদি ইত্যাদিগুলো হচ্ছে। এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে, ভাঁজকে একটা তৈরি হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিসের জন্য হচ্ছে? এই অরিজনেটিক মুভমেন্টের কারণে। তো এখানে কোন কোন দুটি ফোর্স কাজ করছে? দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে কম্প্রেশন ফোর্স, একটা হচ্ছে কি টেনশনাল ফোর্স। তো কম্প্রেশন ফোর্স মানে কি, যেটাকে আমরা কি বলি বাংলাতে যদি আমরা বলি সংনমন বল, সংনমন বল। অর্থাৎ এখানে কি হয়, এখানে হচ্ছে সংকুচিত হয় কোনো একটা জিনিস, সংকুচিত হয়। সংকোচন যে বলটা সেটা হচ্ছে কম্প্রেশন ফোর্সের মধ্যে পড়ছে, এবং টেনশনাল ফোর্সের মধ্যে কি পড়ছে, যে টান। ঠিক আছে, টানটাকে বলা আছে যে এটা একটা শিলাস্তর, ঠিক আছে, এই শিলাস্তর যদি দু সাইড থেকে যদি টান দেওয়া হয় কি হয়, বা একটা পেজকে যদি তুমি দু সাইড থেকে টান দাও তখন কি হয়, মাঝখানে পেজটা টানের ফলে ছিঁড়ে যায় না, ক্র্যাক তৈরি হয়ে যায়। তো সেরকম ব্যাপারটা, ছিঁড়ে যাওয়ার ফলে ফল্ট সৃষ্টি হচ্ছে, এবং যখন তুমি একটা পেজকে যখন এইভাবে মানে ঠেলছো তুমি দুই দিক থেকে, তখন কি হচ্ছে, পেজটা ফোল্ড হয়ে যাচ্ছে, ফোল্ডিং হয়ে যাচ্ছে জিনিসটা। তো এইভাবে হচ্ছে ফোল্ডগুলো সৃষ্টি হয়ে থাকে, এবং যখন দুদিক থেকে টানটা হয় প্রসারণ বলের কারণে, তখন কি হয়, তখন হচ্ছে তোমার ফল্টগুলো সৃষ্টি হয়, একটা ভাঁজ সৃষ্টি হচ্ছে, একটা চ্যুতি সৃষ্টি হচ্ছে। ফোল্ড হচ্ছে ভাঁজ এবং ফল্ট হচ্ছে চ্যুতি, এই হচ্ছে দুটো ব্যাপার। ঠিক আছে, তো এতদূর বোঝা গেছে ফোল্ড কীভাবে সৃষ্টি হচ্ছে, ফল্ট কীভাবে সৃষ্টি হচ্ছে, এগুলো আমাদের একটু ডিসকাস করতে হবে। তো এই ফোল্ডিং, এবার প্রথমে আমরা ফোল্ডিংটা পড়বো। তো ফোল্ডিং তৈরি হওয়ার জন্য কিছু পদ্ধতি রয়েছে, কিছু মেকানিজম রয়েছে, যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু ফোল্ডগুলো হয়ে থাকে। ঠিক আছে, সেগুলো আমরা জানবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা ভিডিওটা দেখছো, যদি তোমাদের আগের ভিডিওগুলো পছন্দ হয়ে থাকে এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক বাটন তোমরা দেখতে পাচ্ছ, সেই লাইক বাটনটি কিন্তু তোমরা ক্লিক করে দেবে, এবং তোমরা তার সাইডে দেখবে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটা কিন্তু সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা গ্রুপে জয়েন করে নেবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এবার চলো, যে মেকানিজম যেটা রয়েছে না, সেই মেকানিজম, তিনটে মেকানিজম রয়েছে, যে তিনটা মেকানিজমের কারণে কিন্তু তোমার টোটাল ফোল্ডিংটা হচ্ছে। তো প্রথম যে মেকানিজম রয়েছে অর্থাৎ পদ্ধতি রয়েছে, যেটাকে আমরা কি বলছি, ফ্লেক্সার ফোল্ডিং। তো ফ্লেক্সার ফোল্ডিং জিনিসটা কি, তোমরা নিচে দুটো ছবি দেখতে পাচ্ছ, 1 নম্বর ছবি, 2 নম্বর ছবি। তো এখানে কি ঘটনা ঘটছে তুমি দেখো। প্রথমত যদি তুমি ধরে নাও এটা একটা পাতলা সিট, ধরো এটা একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর। ঠিক আছে, এই শিলাস্তরে দুদিক থেকে প্রেসার দেওয়া হচ্ছে। তো প্রেসার দেওয়ার কারণে কি হচ্ছে, এ কি হবে, এ হচ্ছে ফোল্ড করবে। এ ফোল্ড যখনই করবে, ফোল্ড করার কারণে কি হবে, দুটো একদিক থেকে তোমার সংকোচন, মানে একদিক থেকে কি হচ্ছে, একদিকে তুমি এরকমভাবে তুমি যখনই প্রেসার দিচ্ছ তখন এ ওপর দিকে উঠে যাচ্ছে, এবং উঠে যাওয়ার কারণে আরেকটা বল তোমার ক্রিয়েট হবে, এই ওপর দিক থেকে নিচের দিকে, অর্থাৎ অভিকর্ষের টানে একটা টান সৃষ্টি হবে, অভিকর্ষের একটা টান সৃষ্টি হবে। এইদিকে হচ্ছে তোমার প্রেসার হচ্ছে, তার জন্য উপর দিকে উঠে যাচ্ছে, এবং একটা উপরের দিকে যখনই উঠে যাচ্ছে তখন ঢাল তৈরি হয়ে যাচ্ছে, এবং ঢাল তৈরি হওয়ার কারণে কিন্তু অভিকর্ষ বল একটা কাজ করবে, একটা টান সৃষ্টি হবে উপর থেকে। যখনই টানটা সৃষ্টি হবে তখন কিন্তু এই ফাটলে, মানে এই ভাঁজটাতে এরকম ক্র্যাক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, বা এরকম ফাটল তৈরি হয়ে যাবে, এরকম ফাটল তৈরি হয়ে যাবে, এইরকম একটা ভাঁজ তৈরি হয়ে থাকে, যে ভাঁজটাকে আমরা কি বলছি, ফ্লেক্সার ফোল্ডিং, একটা মেকানিজম। এইভাবে অনেক সময় ভাঁজ তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এই দিক থেকে হচ্ছে টান তৈরি হচ্ছে, এবং এখানে হচ্ছে কি সংকুচিত হচ্ছে জিনিসটা, এই দিকটা প্রসারিত হয়ে যাচ্ছে, এই দিকটা সংকুচিত হয়ে যাচ্ছে, এইভাবে একটা ভাঁজের সৃষ্টি হয়, যেটাকে আমরা ফ্লেক্সার ফোল্ডিং বলছি। নেক্সট যদি আমরা দেখি আরেকটা কি রয়েছে, নেক্সট কি রয়েছে, যে শিয়ার ফোল্ডিং। শিয়ার ফোল্ডিং জিনিসটা কি, শিয়ার ফোল্ডিং জিনিসটা হচ্ছে, ধরো এটা একটা শিলাস্তর, এখানে দুটো ছবি দেওয়া রয়েছে, এটা একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর। তো এই শিলাস্তরে এরকম ভাঁজ রয়েছে, এরকম ভাঁজ তৈরি হয়েছে। আচ্ছা চলো, এটা একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর। তো এই শিলাস্তরে কি হয়েছে, এরকম ফাটল তৈরি হয়ে গেছে। তো ফাটল তৈরি হওয়ার কারণে অনেক সময় কি হয়, এই অংশটা,
এই অংশটা অনেক সময় উপরে উঠে যায় এবং সাইডের অংশগুলো কিন্তু অনেক সময় নিচের দিকে নেমে যায়। এটা উপরে উঠে যায়, এগুলো নিচে নেমে যায়। যার কারণে কিন্তু অনেক সময় দেখতে এইরকম এইরকম লাগে। ঠিক আছে? এটা কিন্তু ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর। এই অংশটা হচ্ছে এই অংশটা, যেটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে এবং বাকি অংশগুলো কিন্তু এগুলো নিচের দিকে নেমে গেছে। ঠিক আছে? এই অংশগুলো কিন্তু নিচের দিকে নেমে গেছে এরকমভাবে। যেটাকে আমরা কি বলছি? শিয়ার ফোল্ডিং। ঠিক আছে? যে শিয়ার ফোল্ডিং মানে ছিন্ন ভাঁজ, যেটাকে আমরা যদি বাংলা যদি করে নিই এটাকে কি বলবো? ছিন্ন ভাঁজ। ঠিক আছে? আর একটা ফ্লো ফোল্ডিং রয়েছে। ফ্লো ফোল্ডিং মানে কি? যখনই হচ্ছে একটা বল একটা সিটের একটা শিলাস্তরের উপর যখনই বল তোমার ক্রিয়েট হচ্ছে তখন কি হচ্ছে? তখন ফোল্ডিং এরকমভাবে ফোল্ডিং হয়ে যাচ্ছে। আর এই ফোল্ডিং হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে? এটা যতটা বিস্তৃতি ছিল এই অংশটা কি হচ্ছে? এই অংশটা অনেকটা কমে যাচ্ছে, বিস্তারটা কমে যাচ্ছে। অর্থাৎ কি মনে হচ্ছে? যেমন এগিয়ে আসছে ফোল্ডিংটা, এরকম একটা মনে হচ্ছে। যেখানে এই অংশটা ক্রিস্ট এবং এই অংশটাকে পাদদেশকে আমরা থ্রো বলছি, এই দুটো অংশ মনে হবে যে একসঙ্গে অবস্থান করছে, যেটাকে আমরা কি বলছি? ফ্লো ফোল্ডিং বলছি। এই হচ্ছে ৩টা মেকানিজমে রয়েছে, যে ৩টে মেকানিজমের কারণে কিন্তু ভাঁজগুলো সৃষ্টি হয়ে থাকে। এই হচ্ছে একটা ব্যাপার। তো এবার যে আমরা যে ফোল্ডটা পড়ে নিলাম, এই ফোল্ডের কোন কোন অংশগুলো কি কি নামে পরিচিত সেটা আমাদের একটু জানতে হবে। তো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো এটা একটা ভাঁজ। তো এই ভাঁজের, ঠিক আছে, এখানে একটা ছবি আঁকছিল, এখানে এটা একটা ভাঁজ। তো এই ভাঁজের এই অংশটা এবং এই অংশটা আমরা কি বলবো? এটা যদি একটা ভাঁজ হয়, এই দুটো অংশ কি তার বাহু। ঠিক আছে? তো এই অংশটাকে আমরা কি বলছি? লিম্ব বা আমরা বাহু বলছি। ঠিক আছে? তো এই ভাঁজটাকে যদি আমি একটা কাল্পনিক রেখা দ্বারা ভাগ করে দিই, এই ভাঁজটাকে যদি আমি একটা কাল্পনিক রেখা দ্বারা ভাগ করে দিই, তখন কি তৈরি হবে? এটাকে আমরা কি এই কাল্পনিক রেখা দ্বারা ভাগ করে দিলে আমরা কি বলবো? এটাকে এক্সিয়াল প্লেন বলবো। এক্সিয়াল প্লেন অর্থাৎ অক্ষতল বলবো। ঠিক আছে? এবং এই যে ভাঁজটা তৈরি হলো, এই ভাঁজটা যে ভাঁজে যে কিছু যে বক্রবিন্দুগুলো তো রয়েছে, যে বক্রতার কারণে তো ভাঁজটা তৈরি হয়েছে। বক্রতা না থাকলে তো ভাঁজ তৈরি হবে না। এই যে বক্রতাযুক্ত যে অঞ্চলগুলো রয়েছে না, এই বক্রতাযুক্ত অঞ্চলগুলোকে তুমি যদি একটা রেখা দ্বারা, যদি কাল্পনিক রেখা দ্বারা তুমি যদি যোগ করে দাও, তখন সেটা কি বলা হবে বলতো? হিঞ্জ লাইন। এবং এক একটা যে বক্র যে মানে বক্র যে পয়েন্টগুলো, সেগুলোকে আমরা কি বলি? হিঞ্জ বলি বা গ্রন্থিবিন্দু বলি। এই হচ্ছে একটা ব্যাপার। আর এখানে কি রয়েছে? তুমি যদি দেখো, এটা হচ্ছে আমার একটা ভাঁজ। এই ভাঁজের তুমি যদি একটা অনুভূমিক তল, তল যদি কল্পনা করো, এরকম একটা যদি অনুভূমিক তল কল্পনা করো, ঠিক আছে, এই অনুভূমিক তলের সাপেক্ষে ভাঁজের যে কোণটা উৎপন্ন হয়, এটাকে আমরা কি বলে থাকি বলতো? ডিপ বলে থাকি বা নতি বলে থাকি। ঠিক আছে? এবং এই অনুভূমিক তলের সঙ্গে যে ভাঁজপ্রাপ্ত অংশের যে অংশটা ছেদ করছে আর কি, ঠিক আছে, সেই অংশটাকে আমরা কি বলছি? তোমার স্ট্রাইক বা আয়াম বলছি। এটা আমি তোমাকে 1D দেখালাম, যদি আমরা 2D যদি দেখাই, এরকম ভাবে হয় না? এইদিকেও তো ভাঁজটা রয়েছে, ঠিক আছে, এরকম তো ভাঁজটা রয়েছে না? তো কি হচ্ছে? এটা হচ্ছে আমার অনুভূমিক তল। এই অনুভূমিক তলের সঙ্গে এই যে ভাঁজের যে অংশটা মিলিত হয়েছে বা ছেদ করেছে, এই অংশটাকে আমরা কি বলছি? আয়াম, যেটাকে আমরা ইংলিশে বলছি স্ট্রাইক বলছি। ঠিক আছে? আর এখানে কি রয়েছে? এই অংশগুলো আমাদের জানতে হয়। হ্যাঁ, আর এই ওপরের যে অংশটা রয়েছে, যে একদম ঊর্ধ্বাংশ যেটা রয়েছে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা ক্রিস্ট বলছি, যেটাকে আমরা শীর্ষদেশ বলছি। ঠিক আছে? এবং নিচের যে অংশটা রয়েছে, এই অংশটাকে আমরা কি বলছি? থ্রো বলছি, যেটাকে আমরা কি বলছি? নিম্নদেশ। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর এখানে সেই রকম কিছু জানার দরকার নেই। এবার যেটা ব্যাপার হচ্ছে, তোমার অনেক ধরনের ফোল্ডস হয়ে থাকে। কি কি ফোল্ডসগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের জানতে হয়। তো এখানে অনেকগুলো ফোল্ডস রয়েছে, প্রত্যেকটা ফোল্ডসে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো প্রথম যেটা রয়েছে দেখো, যে অ্যান্টিক্লাইন বা অ্যান্টিক্লিনোরিয়াম। তো এই জিনিসটা কি? তো আমি যদি একটা ভাঁজের ছবি আঁকি, চলো এটা যা একটা ভাঁজ হয়েছে, একটা ভাঁজ, একটা শিলাস্তর এইভাবে ভাঁজপ্রাপ্ত হয়ে গেছে, কিসের জন্য? দুই দিক থেকে প্রেসার ক্রিয়েটের জন্য। আবার একটা ভাঁজ তৈরি হবে, এরকম পরপর ভাঁজ তৈরি হতে পারে। ঠিক আছে? প্রেসার ক্রিয়েটের জন্য কি হয়েছে? ভাঁজগুলো তৈরি হয়ে গেছে। তো অ্যান্টিক্লাইন হচ্ছে কোন অংশটা? এই অংশটাকে অ্যান্টিক্লাইন বলা হয়। যে অংশটা উপর দিকে উত্থিত হয়ে গেছে সেটাকে আমরা অ্যান্টিক্লাইন বলছি। এবং এই উত্থিত অংশে আমি যদি দেখি,
এই অংশে কি হয়, অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ অনেকগুলো অধভঙ্গ একসঙ্গে অবস্থান করে থাকে, প্রচুর ঊর্ধ্বভঙ্গ অর্ধভঙ্গ একসঙ্গে অবস্থান করে থাকে। তো এটাকে বলেছে অ্যান্টিক্লিনোরিয়াম। অ্যান্টিক্লাইন মানে ঊর্ধ্বভঙ্গ, আর অ্যান্টিক্লিনোরিয়াম মানে ঊর্ধ্বভঙ্গ ধারা। ঠিক আছে, মানে এখানে হচ্ছে অনেকগুলো অ্যান্টিক্লাইন এবং তোমার সিনক্লাইন একসঙ্গে অবস্থান করে থাকে, সেটাকে আমরা বলছি অ্যান্টিক্লিনোরিয়াম বা ঊর্ধ্বভঙ্গ ধারা। সিমিলার সিনক্লিনোরিয়াম জিনিসটা কি, এও হচ্ছে তোমার এই নিম্নাংশ যেটা রয়েছে না, যেটা এই অংশটাকে আমরা কি বলছি, সিনক্লাইন অধভঙ্গ যেটা। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ ধারা কিন্তু একসঙ্গে অবস্থান করছে। তো এইটাকে আমরা কি বলছি, যে সিনক্লোরিয়াম। ঠিক আছে, আর এটাকে আমরা কি বলছি, অ্যান্টিক্লিনোরিয়াম। এই হচ্ছে ব্যাপার। তো ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারা হচ্ছে এই জিনিসটা। নেক্সট কি রয়েছে, সিমেট্রিক্যাল ফোল্ড। তো সিমেট্রিক্যাল ফোল্ডটা কি, আচ্ছা নেক্সট আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। সিমেট্রিক্যাল ফোল্ডটা কি বলছে, যদি ভাঁজের দিক থেকে ভিন্ন মাত্রায় চাপ, আচ্ছা এই ধরো এটা একটা ভাঁজ, শিলাস্তরটা বেঁকে গিয়ে ভাঁজ তৈরি হয়ে গেছে। তো প্রেসার যদি দুই দিক থেকে যদি সমান হয়ে থাকে, এই দিক থেকেও প্রেসার সমান রয়েছে, এই দিক থেকেও প্রেসার সমান রয়েছে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে সমান পরিমাণ চাপ প্রয়োগ হবে, এবং এক্ষেত্রে এদের যে নতিটা তৈরি হবে না, এই নতিটার দুদিকে এই নতিটা কিন্তু সমান হবে, এবং এখানে যে এক্সেসটা রয়েছে, এক্সেস প্লেনটা রয়েছে, এটা কি উলম্বভাবে অবস্থান করবে, সেটাকে আমরা কি বলছি, সিমেট্রিক্যাল ফোল্ড, যেটাকে আমরা কি বলছি, প্রতিসম বাহু বা প্রতিসম ভাঁজ। ঠিক আছে, এই একটা ব্যাপার। নেক্সট যদি তুমি যদি দেখো, দাঁড়াটা মুছে নেই, নেক্সট কি রয়েছে, যে অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, মানে যেটাকে আমরা কি বলছি, অপ্রতিসম ফোল্ড। অর্থাৎ একদিক থেকে খুব বেশি কিন্তু প্রেসার হচ্ছে, আর একদিক থেকে কম প্রেসার হচ্ছে, তাহলে কি হবে, এখানে যে সিটটা থাকবে বা শিলাস্তরটা থাকবে, কি হবে, এইরকম ভাবে অবস্থান করবে। কেন অবস্থান করবে এরকম ভাবে, এই দিক থেকে আমার বেশি প্রেসার রয়েছে, বেশি প্রেসারের জন্য এই দিকটা বেঁকে যাবে, অর্থাৎ বাহুগুলো কিন্তু বেঁকে গেছে। বাহু বেঁকে যাওয়ার কারণে এখানে যে তোমার এক্সিস প্লেন যেটা ছিল, এটা কি হবে, এটা যে তোমার অনুভূমিকভাবে অবস্থান করবে, মানে উলম্বভাবে থাকবে না, এটা আংশিক অনুভূমিকভাবে আংশিক উলম্বভাবে থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে, তখন সেটাকে কি বলছে, অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড বলছে, অর্থাৎ দুই দিক থেকে ভিন্ন ধরনের চাপ থাকবে, এটা একটা ব্যাপার। নেক্সট তুমি যদি দেখে নাও কি রয়েছে, নেক্সট কি রয়েছে, যে তোমার জিওসিনক্লাইন। জিওসিনক্লাইন জিনিসটা কি, জিওসিনক্লাইনে হচ্ছে তোমার ফোল্ড তৈরি হয়ে থাকে, মানে জিওসিনক্লাইনের কারণে কিন্তু ফোল্ডটা তৈরি হয়ে থাকে। তো জিওসিনক্লাইনে যদি আমি বাংলা মানে করে নিই, এটা হচ্ছে মহীখাত। তো মহীখাত জিনিসটা কি, ধরো এটা একটা অংশ, তো এটা হচ্ছে ঊর্ধ্ব অংশ, এটা এটা ঊর্ধ্ব অংশ, এই জায়গা এই জায়গাটা কি অধঃঅংশ, অর্থাৎ নিম্ন অংশ এই জায়গাটা। এবার কি হচ্ছে, ধরো এখানে একটা নদীর সৃষ্টি হয়েছে, একটা নদী রয়েছে, তো এই নদী কি করছে, এই নদী তার নির্দিষ্ট পলি বালি ইত্যাদি ইত্যাদি নিয়ে এসে এখানে এখানে ডিপোজিট করবে, আস্তে 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 ডিপোজিট করবে, এবং ডিপোজিট যত করবে তত কি হবে, এখানে তো একটা প্রেসার ক্রিয়েট হবে, নিচে থেকে একটা প্রেসার ক্রিয়েট হবে, এখানে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, এবং দু সাইডে শিলাস্তরের দু সাইডেও একটা প্রেসার রয়েছে। একটা সময় এত এখানে লোড হয়ে যাবে, যার কারণে কিন্তু এই অংশটা, ঠিক আছে, এই যে তলদেশটা যেখানে জমা হচ্ছিল, সেই তলদেশটা কি হয়েছে, আরো কিন্তু নিচের দিকে নেমে যাবে। এটা একটা ঘটনা ঘটবে, যখনই নেমে যাবে তখন এই দুটো অংশ কিন্তু আরো কাছের দিকে চলে আসবে, দু সাইডের অংশগুলো কাছের দিকে চলে আসবে, অর্থাৎ জিনিসটা একটু সংকীর্ণ হয়ে যাবে। একটা খুব চওড়া ছিল, যখন নিচের দিকে বসে যাচ্ছে, এবং এখানে তো খুব বেশি প্রেসার রয়েছে, প্রেসারের কারণে কিন্তু এই অংশগুলো আগের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তখন কি, যখনই সংকীর্ণ হয়ে যাবে এবং এই দিক থেকে যখন প্রেসার থাকবে, তখন কি হবে, এই অংশটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে সংকুচিত হতে থাকবে, এবং সংকুচিত হতে 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 যত প্রেসার পারবে তত কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠবে। ঠিক আছে, যত প্রেসার হবে তত কিন্তু উপর দিকে উঠবে, এবং এই উপরে উঠতে উঠতে তোমার এখানে কি তৈরি হবে, ভঙ্গিল পর্বত তৈরি হবে, এই জায়গাটা কি তৈরি হবে, ভঙ্গিল পর্বত তৈরি হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে আমরা জিওসিনক্লাইন বলছি। এবং তারপরে যেটা রয়েছে জিও অ্যান্টিক্লাইন, এটা কি, এই যে ওপরে যে এই দু সাইডে যে অংশগুলো ছিল, যেখান থেকে ক্ষয়িত পদার্থগুলো নিচের দিকে নামছিল, এই জায়গাগুলোকে বলা হচ্ছে জি অ্যান্টিক্লাইন। ঠিক আছে, জি অ্যান্টিক্লাইন বলা হচ্ছে। তো জি অ্যান্টিক্লাইন মানে ভূ ঊর্ধ্বভঙ্গ, তার বাংলা যদি আমরা করি ভূ ঊর্ধ্বভঙ্গ, এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট যদি আমরা দেখি, জি অ্যান্টিক্লাইন হয়ে গেল আমাদের, নেক্সট হচ্ছে ওভারফোল্ড এবং ওভার টার্নফোল্ড। তো ওভারফোল্ড বা ওভার টার্নফোল্ড জিনিসটা কি, এটা যে উল্টানো একটা ভাঁজ,
ওভারফোল্ড বা ওভার টার্ন ফোল্ডটা হচ্ছে কি একটা উল্টানো ভাঁজকে আমরা বলছি। এটা একটা অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজ কি, যেটা আমরা অ্যাসিমেট্রিক্যাল ফোল্ডস বললাম। অপ্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজে কি হচ্ছিল, অপ্রতিসম ভাঁজে হচ্ছে দুদিকে যে প্রেসারটা আসছিল সেটা কিন্তু অসমানভাবে আসছিল, একদিকে বেশি আসছে একদিকে কম আসছে, যার ফলে কিন্তু এই ওভারফোল্ড বা ওভার টার্ন ফোল্ড ভাঁজের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এখানে কি হয় বলতো, এখানে হচ্ছে যে বাহুগুলো থাকে না, সেই বাহুগুলো একদিকে মানে তোমার কাত হয়ে থাকে। অক্ষটা হচ্ছে তোমার একদিকে কাত হয়ে থাকে এবং তার যে বাহুগুলো, সেই বাহুগুলো কিন্তু একদিকে কাত হয়ে থাকবে, যেটাকে আমরা কি বলছি, ওভারফোল্ড বা ওভার টার্ন ফোল্ড, উল্টানো ভাঁজ যেটাকে আমরা বলছি। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে আইসোক্লিনাল ফোল্ড। আইসোক্লিনাল ফোল্ডটা হচ্ছে একটা উল্টানো ভাঁজ। আইসোক্লিনাল ফোল্ডটা হচ্ছে একটা উল্টানো ভাঁজ, যেখানে কি হয়, একদিকে প্রেসারটা যদি খুব বেশি হয়, একদিকে প্রেসার যদি খুব বেশি হয়, তখন কি হয়, ভাঁজগুলো একই দিকে একই কোণ করে, এগুলো কি হয়, একই কোণ করে এগুলো তোমার ঢালু অবস্থা, মানে একদিকে তোমার ঢাল অবস্থায় অবস্থান করে থাকে। এই যে ব্যাপারটাকে আমরা কি বলছি, এই ব্যাপারটাকে আমরা বলছি যে তোমার আইসোক্লিনার ফোল্ড। আইসোক্লিনার মানে কি, আইসোক্লিন যদি আমরা দেখি, ভাঁজের দুটা বাহু একই দিকে এবং একই কোণে কিন্তু সেগুলো নত থাকবে। বাহুগুলো কি হচ্ছে, একই দিকে এবং একই কোণে নত হচ্ছে। এই যে বাহু, এই বাহুগুলো একই দিকে রয়েছে এবং তুমি যদি এখানে কোণগুলো দেখো, এই কোণগুলো কিন্তু একই কোণে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কিন্তু ঢাল অবস্থায় রয়েছে, এটাকে আমরা কি বলছি, আইসোক্লিনাল ফোল্ড। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে রিকাম্বেন্ট ফোল্ড। তো রিকাম্বেন্ট ফোল্ড জিনিসটা কি, যেটাকে আমরা কি বলছি সাইতো ভাঁজ। এটা হচ্ছে একটা অপ্রতিসম ভাঁজ। ঠিক আছে, এটা একটা শিলারাশি পড়ে রয়েছে। তো এই শিলারাশিতে দুদিক থেকে প্রেসার ক্রিয়েট করছে, কিন্তু একদিকে যদি খুব বেশি প্রেসার হয়, তখন কি হয়, এই শিলারাশিটা কি হয় মনে হবে, এই শিলারাশিটা এরকমভাবে সংকুচিত হয়ে যায় এবং কিছুটা অংশ এরকম থাকে। তো কি হবে, এই অংশটা কি হবে, এরকমভাবে উত্থিত হয়ে যাবে। তো একটা অংশ মনে হয় অপর শিলারাশির উপরে সজ্জিত অবস্থায় রয়েছে, এই শিলারাশিটা, এই অংশটা, এই নিচে যে শিলারাশিটা রয়েছে তার উপর কি রয়েছে, সজ্জিত অবস্থায় আছে বলে মনে হচ্ছে। এই অংশটাকে বলা হচ্ছে কি, শায়িত ভাঁজ। অর্থাৎ একটা শিলা অপর একটা শিলার উপর যদি শুয়ে অবস্থান করে থাকে। ঠিক আছে, কেন হয়ে থাকে এই অংশটা, এই অংশটা এই জায়গাতে খুব বেশি প্রেসার থাকার জন্য এই অংশটা উপর দিকে উঠে যায়, ভাঁজ খেয়ে উপর দিকে উঠে যায়, নিচেরটা থেকে যায়, তার উপরে ওপরের অংশটা উঠে যায়। তখন কি মনে হবে, এটার উপরে এটা তোমার শুয়ে আছে বলে মনে হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, যে রিকাম্বেন্ট ফোল্ড। এবং এই যে রিকাম্বেন্ট ফোল্ড যে তৈরি হলো, ঠিক আছে, এই রিকাম্বেন্ট ফোল্ড, এখানে তো তোমার প্রেসার তো খুব রয়েছে, প্রেসার থাকার জন্য এই অংশে কি হয়, যে অংশটা উপর আগের দিকে এগিয়ে গেছে, এই অংশটা কি হয়, ভাঁজের সৃষ্টি হয়ে থাকে। এবং একটা সময় প্রেসার সহ্য করতে না পেরে এই ভাঁজটা কি হয়ে যায়, দূরে একটা গিয়ে স্থানে পড়ে থাকে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, এই সাহিত্য ভাঁজে এই অংশটা যদি খুব দূরে গিয়ে পড়ে থাকে, সেটাকে আমরা ন্যাপ বলছি। ঠিক আছে, যদি এই ন্যাপ বলছি এটাকে, মানে সেটা এই উপরের অংশ হতে পারে, নিচের অংশ হতে পারে, সেটাকে আমরা ন্যাপ বলছি। যদি এই ওপরের অংশটাই শুধুমাত্র দূরে, মানে ওপরের অংশটা ভেঙে গিয়ে বা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে, তখন সেটাকে আমরা অবাধ থ্রাস্ট বলছি, THRUST, অবাধ থ্রাস্ট। এবং নিচের যে অংশটা, নিচে যে সাহিত্য অবস্থা ছিল, এটার উপর তো এটা সাহিত্য অবস্থা রয়েছে, এই নিচের অংশটা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে, তখন সেটাকে আমরা আন্ডার থ্রাস্ট বলছি। ঠিক আছে, এবার তার নিচে যেটা রয়েছে অটোকথন, প্যারাকথন এবং অ্যালোকথন। তো অটোকথন, প্যারাকথন আর অ্যালোকথন জিনিসটা কি, অটোকথনটা হচ্ছে কি অবাধ থ্রাস্ট বা আন্ডার থ্রাস্ট, যদি যে মানে ওই শিলাস্তরে, মেন শিলাস্তরের কাছে যদি পড়ে থাকে বা লাগানো অবস্থায় যদি থাকে, মানে হালকা ভেঙে গিয়ে পড়ে আছে এরকম একটা ব্যাপার, তখন সেটাকে আমরা অটোকথন বলছি। আর প্যারা অটোকথনটা কি, কিছুটা দূরে, মানে ধরো একই অঞ্চলের মধ্যে কিছুটা দূরে গিয়ে সেটা পড়েছে, তখন সেটাকে আমরা প্যারা অটোকথন বলছি। আর অ্যালোকথন যেটা রয়েছে, অনেকটা দূরে গিয়ে যদি পড়ে, অনেকটা দূরে কয়েক কিলোমিটার দূরে গিয়ে যদি পড়ে, তখন সেটাকে আমরা অ্যালোকথন বলছি। মানে অ্যালোকথন আর ন্যাপ কিন্তু একই রকম জিনিস, হচ্ছে ব্যাপার। নেক্সট যেটা রয়েছে, নেক্সট কি রয়েছে, যে তোমার ফ্যান ফোল্ড। এই ফ্যান ফোল্ডটা কি, যদি শিলাস্তরের চাপ এমন হয়, শিলাস্তরের চাপের তারতম্যের কারণে কি হয়, ভেতরে শিলারাশিগুলো কি হয়, অনেক সময় ফ্যানের মতো বেঁকে যায়, পাখার মতো হয়ে যায়, মানে ভাঁজের যে আকৃতিটা পাখার মতো হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলছি, ফ্যান ফোল্ড। বক্স ফোল্ডটা কি, মানে চাপ চাপের কারণে, চাপের তারতম্যের কারণে অনেক সময় কি হয়, ওপরের যে শীর্ষদেশ সেটা চ্যাপ্টা হয় এবং নিম্নদেশটাও কিন্তু চ্যাপ্টা হয়, এরকম ভাবে ভাঁজ পায়, তখন সেটাকে আমরা কি বলছি, বক্স ফোল্ড। বক্সের মতো লাগছে, বক্স ফোল্ড। ঠিক আছে,
নেক্সট একটা রয়েছে যেটা স্যাফরন ফোল্ড। বাংলা করে নিই তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তীক্ষ্ণ ভাঁজ, অর্থাৎ এই যে ওপরের অংশগুলো, যে ভাঁজের যদি ওপরের অংশ যদি খুব যদি তীক্ষ্ণ হয়, ভাঁজের উপরি অংশ খুব যদি তীক্ষ্ণ হয়, তখন সেটাকে আমরা স্যাফরন বলছি। উপরি অংশ হতে পারে বা অধবঙ্গর যে নিচের অংশ হতে পারে, দুটো অংশই। ঊর্ধ্ববঙ্গ মানে তোমার এই ওপরের অংশটা এবং নিচের অংশটা, শীর্ষদেশ এবং নিম্নদেশ যদি খুব তীক্ষ্ণ হয়, তখন সেটাকে আমরা সেফরন ফোল্ড বলবো বা তীক্ষ্ণ ফোল্ড বলবো। ঠিক আছে। এবং নেক্সট রয়েছে দেখো ওপেন ফোল্ড। ওপেন ফোল্ড জিনিসটা কি? একটা দৃঢ় শিলারাশি, রিজিড টাইপের একটা শিলারাশি, এতে যদি চাপ হয় তাহলে কি হয়, চাপটা সব জায়গায় সমানভাবে পড়বে, তখন সেটাকে আমরা ওপেন ফোল্ড বলবো। নেক্সট কি, যে ডায়াফ্রিক বা তোমার পিয়ার্সমেন্ট ফোল্ড। এই জিনিসটা কি? এখানে প্রসারণ বল কাজ করে থাকে। কিভাবে প্রসারণ বলটা কাজ করে থাকে দাঁড়াও, কিভাবে প্রসারণ বলটা কাজ করে থাকে দেখো। ধরো এটা একটা ভাঁজ হলো, একটা ভাঁজ সৃষ্টি হয়েছে। এবার যখন প্রসারণ বল কাজ করেছে, দুদিক থেকে যখন বলটা টানছে আর কি, ঠিক আছে, টেনে আসছে, তখন কি হয়, অনেক সময় কি হয়, ভেতরের যে ম্যাগমা না, সেই ম্যাগমা কিন্তু বাইরের দিকে উপরের দিকে উঠে চলে আসে। ঠিক আছে, ভেতরের ম্যাগমা উপরের দিকে উঠে যায়। যখন দুদিক থেকে প্রসারণ বল কাজ করে থাকে, তখন ভেতরের ম্যাগমা কিন্তু বাইরে বেরিয়ে আসে। সেই রকম ভাঁজটাকে কি বলছে, ডায়াফ্রিক তোমার ডায়াফ্রিক বা পিয়ার্সমেন্ট ভাঁজ বলা হচ্ছে। ঠিক আছে। নেক্সট আরো একটা ভাঁজ রয়েছে, অসামঞ্জস্য ভাঁজ রয়েছে। সেটা কি, যে ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে তোমার নবনীয়তা, কাঠিন্যতা, পুরুত্ব, এগুলোর উপরে মানে এগুলোর পার্থক্যের জন্য আর কি, ভাঁজের আকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। মানে একটা ভাঁজ এরকম এরকম হতে পারে, এরকম হতে পারে, বিভিন্ন রকমের ভাঁজ তৈরি হতে পারে। কেন হয়ে থাকে? কোথাও তোমার নরম রয়েছে, কোথাও শক্ত রয়েছে। ঠিক আছে, কোথাও খুব বেশি পুরু রয়েছে ভাঁজটা, কোথাও খুব কম পুরু রয়েছে। এরকম হওয়ার জন্য সেটাকে আমরা কি বলছি, অসামঞ্জস্য ভাঁজ বলছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা ভাঁজ মনে রাখার চেষ্টা করবে, যে তোমার ডেকোলম্যান্ট ভাঁজ। ঠিক আছে, ডেকোলম্যান্ট ভাঁজ। তো ডেকোলম্যান্ট ভাঁজ হচ্ছে একটা, মনে রাখবে, এটা হচ্ছে একটা অসামঞ্জস্য যে ভাঁজ রয়েছে, যেটা আমি তোমাকে বললাম অসামঞ্জস্য ভাঁজ, সেই অসামঞ্জস্য ভাঁজের একটা চরম অবস্থাকে আমরা কি বলছি, এই ডেকোলম্যান্ট ভাঁজ। তো টোটাল ভাঁজের কিন্তু এই জিনিসটা রয়েছে, আর সেরকম কোনো জিনিস নেই। তো এখান থেকে আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, কত ডিগ্রিতে কি কোনগুলো হেলে যায়, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। প্রথমত টাইট ফোল্ড যেটা রয়েছে, এটার যদি তোমার কোণের মানটা 30 ডিগ্রির কম হয়ে থাকে, 30 ডিগ্রি কম হলে তখন সেটাকে আমরা টাইট ফোল্ড বলবো। এবং যদি ক্লোজড ফোল্ড আমরা তখন বলবো যখন তার মানটা, ক্লোজ ফোল্ড তখন বলবো যখন তার মানটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে থাকবে, কোণের অন্তস্থ কোণের মানটা। ওপেন ফোল্ড তাকে বলবো যখন তার মানটা 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রির মধ্যে থাকবে। এবং জেন্টেল ফোল্ড তাকে বলবো যখন মানটা 120-র বেশি থাকবে, তখন তাকে আমরা জেন্টেল ফোল্ড বলবো। তো এই হচ্ছে টোটাল ফোল্ডের শ্রেণীবিভাগ বা সব কিছুটার ব্যাপার। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফলস। কথার যদি আমি অর্থ দেখি, তো বাংলা অর্থ কি, চ্যুতি। তো এই চ্যুতি জিনিসটা কি? তো এখানে মেনলি দুটো বল কাজ করে থাকে, দুটো ফোর্স কাজ করে থাকে। একটা হচ্ছে তোমার সংকোচন বল, এবং আরেকটা হচ্ছে কি, প্রসারণ বল। এই দুটো বল কিন্তু এখানে কাজ করে থাকে। ঠিক আছে, এই যে চ্যুতি সৃষ্টি হয় সংকোচন বল এবং প্রসারণ বল, এই দুটো কারণে কিন্তু চ্যুতিটা সৃষ্টি হয়ে থাকে। তো কিভাবে চ্যুতি সৃষ্টি হয় সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এবং চ্যুতির ফলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে সেটা আমাদের জানতে হবে। যদি আমি এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাকে যদি আমি জাস্ট করে নিই, এই ছবিটাকে ধরো, এইরকম আমার ভূভাগটা ছিল, একটা ভূভাগ, এটা এরকম একটা ভূভাগ ছিল। ঠিক আছে, তো এই জায়গা বরাবর ফাটল তৈরি হয়েছে। ফাটল তৈরি হওয়ার ফলে কি হয়েছে, এই জায়গাটা নেমে গেছে, এই অংশটা নেমে গেছে। তো চ্যুতিটা হচ্ছে সেটাই, যখন তোমার কোনো বলের কারণে, প্রসারণ বল হতে পারে বা তোমার সংকোচন বলের কারণে, যখন ভূখণ্ডের শিলাস্তরটা, ঠিক আছে, শিলাস্তর যদি আপেক্ষিক স্থানান্তরণ ঘটে, অর্থাৎ এইখানে এই জায়গায় হওয়ার কথা ছিল, কোথায় স্থানান্তরটা হলো, নিচের দিকে বসে গেছে। এই যে ব্যাপারটাকে কি বলছি আমরা, চ্যুতি। এই দিক থেকে একটা বল কাজ করছে, এই দিক থেকে একটা বল কাজ করছে। কোন বল কাজ করছে? প্রসারণ বলটা কাজ করছে। অর্থাৎ দুদিক থেকে কিন্তু টান পড়ছে একটা। এই প্রসারণ বলের কারণে কি হচ্ছে, এই জায়গাতে ক্র্যাক তৈরি হচ্ছে, এবং এই ক্র্যাক বরাবর, ঠিক আছে, সংকোচন বলের কারণে কিন্তু এই তোমার চ্যুতিটা সৃষ্টি হয়েছে।
তো এই দুটি মেন হচ্ছে জিনিস। তো এবার যদি চলে আসি আমি একটা চুতি, ঠিক আছে, চুতির কতগুলো অংশ থাকে, যেমন ভাঁজে আমরা পড়ছিলাম ভাঁজের আহ, কোনটা আয়াম কোনটা নতি, সেই রকম চুতিরও অনেকগুলো অংশ রয়েছে। জাস্ট সেই ছবিটাই যে আমি এখানে দেখানো রয়েছে, ঠিক আছে। আমি যদি দেখি এইটা হচ্ছে আমার চুতি হয়েছে, ধরো এটা আমার চুতি, ঠিক আছে, এটা হচ্ছে আমার উপরিভাগটা, একটা অংশ উপর দিকে উঠে রয়েছে এবং অপর অংশটা নিচ দিকে বসে গেছে, ঠিক আছে। তো এখানে বোঝার চেষ্টা করো চুতির কোন অংশটা কি কি রয়েছে। যে অংশটা যে অংশটা হচ্ছে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, ভূমিভাগের উপরে যে অংশটা দাঁড়িয়েই রয়েছে, অর্থাৎ 1 নম্বর যে অংশটাকে বলা হচ্ছে, এই 1 নম্বর যে অংশটা রয়েছে না, এই 1 নম্বর অংশটা কি বলা হচ্ছে, পাদ পার্শ্বদেশ, ঠিক আছে। 1 নম্বর কি বলছে, পাদ পার্শ্ব, যেটাকে আমরা যদি ইংলিশে বলি এটাকে ফুট ওয়াল সাইড, কোনটা, এই অংশটাকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে, এই অংশটা তো স্থির রয়েছে, এই জায়গায় ফাটল তৈরি হওয়ার ফলে একটা অংশ নিচের দিকে নেমে গেছে, কিন্তু এ তো ঠিকই রয়েছে, তাই না, একটা অংশ উপর দিকে উঠে গেছে মনে হচ্ছে, একটা অংশ নিচের দিকে নেমে গেছে। তো যেটা নেমে গেছে সেই অংশটাকে আমরা কি বলছি, যেটা নেমে গেছে অর্থাৎ এই অংশটাকে আমরা কি বলছি, যে হ্যাঙ্গিং ওয়াল সাইড, হ্যাঙ্গিং ওয়াল সাইড, যেটাকে আমরা কি বলছি, ঝুলন্ত পার্শ্বদেশ। এতটা বোঝা গেছে। তো যেটা বরাবর, যে তলটা বরাবর চ্যুতিটা সৃষ্টি হয়েছে, যে তল বরাবর চ্যুতি সৃষ্টি হয়েছে, কোন তল বরাবর, এই তলটা বরাবর চ্যুতি সৃষ্টি হয়েছে, তো এটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা কি বলছি, চ্যুতি তল, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, চ্যুতি তল। এতটা বোঝা গেছে। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমরা কি পড়েছিলাম, ভাঁজের ক্ষেত্রে আয়াম পড়েছিলাম না, তো এখানেও হচ্ছে আমাদের আয়ামটা পড়তে হবে। আয়ামটা কি, তুমি যদি দেখো এটা হচ্ছে আমার, এটা কি, এটা হচ্ছে চ্যুতি রেখা, ঠিক আছে, এই রেখা বরাবর চ্যুতিটা সৃষ্টি হয়েছিল। তো এর সাপেক্ষে যদি আমি একটা অনুভূমিক তল কল্পনা করি নেই, ঠিক আছে, একটা যদি অনুভূমিক তল কল্পনা করি, তো কি হচ্ছে, এই অনুভূমিক তলটার সঙ্গে এই যে চ্যুতি রেখাটা যে জায়গাটা মিলিত হয়েছে, এইটাকে আমি কি বলছি, আয়াম বলছি, এটাকে আমি কি বলছি, আয়াম বলছি, তাই না। এবার দেখো এটা আয়াম হয়ে গেল। এবার যে চ্যুতির যে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই যে বরাবর যে নেমে গেছে চ্যুতিটা, ঠিক আছে, এই যে অংশটা যে আপেক্ষিক যে শিলাস্তর যে আপেক্ষিক স্থানান্তরটা হয়েছে, এই অংশটা নেমে গেছে না, তো এই অনুভূমিক তলের সঙ্গে কত ডিগ্রি করে নেমেছে, যে কোণটাতে নেমেছে, যে কোণটাতে নেমেছে সেটাকে আমরা কি বলছি, নতি, ঠিক আছে। এবং যদি এই জায়গায় যদি একটা আমি 90 ডিগ্রি অঙ্কন করি সোজাসুজিভাবে, তো এই অনুভূমিক তলের সঙ্গে এই নতিটা, তো এইটা হচ্ছে নতি, নতি যতটা হবে এবং এই সমকোণের সঙ্গে 90 ডিগ্রির সঙ্গে যদি আমি কোণটা মাপি, তাহলে এই দুটো কোণকে একসঙ্গে যোগ করলে আমরা কি পাবো, সেটা হচ্ছে, দুটো নতিকে যদি আমি একসঙ্গে যোগ করি তাহলে আমরা কি পাবো, সেটাকে আমরা কি বলছি, হেড বলছি। বা আমরা এভাবে বলতে পারি এটা তো নতি, এই এটা পূরক কোণটা, এই যে তোমার অনুভূমিক তলের সঙ্গে এই সমকোণে যে পূরক কোণটা তৈরি হয়েছে, সেটাকে আমরা তোমার হেড বলছি, ঠিক আছে। বা নতির সঙ্গে কৌণিক মানটা যোগ করে একটা সমকোণ 90 ডিগ্রি তৈরি হয়, যেটাকে আমরা কি বলছি, হেড বলছি, ঠিক আছে। এবার যদি দেখি এটা তো আমার একটা সমকোণ টানা হয়ে গেল, তো সমকোণটা টানার ফলে আমি বুঝতে পারছি অনুভূমিকভাবে কতটা সরে গেছে বা বিচ্যুতি হয়েছে, এই যে এই যে শিলা রাশিটা অনুভূমিকভাবে কতটা সরে গেছে, সেই অনুভূমিকভাবে সরে যাওয়াটাকে আমরা কি বলছি, অনুভূমিকভাবে সরে যাওয়াটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা কি বলছি, হিপ বলছি, ঠিক আছে। এবং উল্লম্বভাবে কতটা সরেছে সেটা যদি আমরা মেজারমেন্ট করি, বা উল্লম্বভাবে তার কতটা বিচ্যুতি হয়েছে সেটা যদি আমরা মেজারমেন্ট করি, সেটাকে আমরা কি বলবো, থ্রো বলবো, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, থ্রো। তো এইগুলোই হচ্ছে তোমার একটা ওই ভাঁজের মতো নতি, তোমার চ্যুতিরও এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে। তো এবার যেটা ব্যাপার হচ্ছে, চ্যুতি অনেক রকমের হয়ে থাকে, ঠিক আছে, অনেক ধরনের চ্যুতি হয়ে থাকে, তো কি কি চ্যুতিগুলো সেগুলো জানতে হবে। প্রথমত চ্যুতিতে একটা নর্মাল ফল্ট হয়ে থাকে, যেটাকে আমরা স্বাভাবিক চ্যুতি বলে থাকি, যেটাকে আমরা অনুলোম চ্যুতি বলে থাকি। জাস্ট তুমি যদি দেখো এই এই যে অংশটা দেখতে পাচ্ছ না, এই অংশটাকেই হচ্ছে একটা স্বাভাবিক চ্যুতির অংশ। বা তুমি যদি এখানে লক্ষ্য করো, এই জায়গাটা দেখো, এটা কি হচ্ছে, এই ছবিটা তোমরা লক্ষ্য করো, এখানে কি কি ঘটেছে দেখো, এই যে বরাবর ভেঙে গেল এবং এটা নিচের দিকে নেমে গেল, এই জিনিসটাকে আমরা কি বলছি, নর্মাল ফল্ট, ঠিক আছে।
অর্থাৎ আমি এই এই যে অংশটা রয়েছে, যেটা যে ফুট ওয়ালটা, এইটাও ফুট ওয়াল, এটা ফুট ওয়াল, এটা হ্যাঙ্গিং ওয়াল, এটা ফুট ওয়াল। ফুট ওয়ালটা ফুট ওয়ালের জায়গায় রয়েছে, হ্যাঙ্গিং ওয়ালটা কেন বলা হচ্ছে, এটা এখান থেকে নিচে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে বলে মনে হচ্ছে এর সঙ্গে এটা ঝুলে অবস্থান করছে। তো এই রকম অবস্থানটাকে আমরা কি বলছি, এরকম অবস্থানটাকে আমরা বলছি যে তোমার স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি, নর্মাল ফল্ট। আর রিভার্স ফল্টটা কি হচ্ছে, রিভার্স ফল্টটা একটু আলাদা। জাস্ট এই তোমার হ্যাঙ্গিং ওয়ালটা যখন উপর দিকে উঠে যাবে, পাদদেশীয় যেটা ফুট ওয়ালটা সেটা এরকম বসেই থাকবে, ঠিক আছে, এবং হ্যাঙ্গিং ওয়ালটা যখন তার উপরে উঠে যাবে তখন সেটাকে আমরা কি বলছি, তোমার বিলোমচ্যুতি, রিভার্স ফল্ট বা বিপরাচ্যুতি। এই হচ্ছে ব্যাপার, বুঝে গেছে। নেক্সট আরেকটা এখানে চ্যুতি রয়েছে, যে চ্যুতিটাকে আমরা কি বলছি, থ্রাস্ট। থ্রাস্ট জিনিসটা একই রকমই ভাঁজের মতো। যদি আমরা দেখি যে ধরো এটা একটা শিলারাশি, এটা একটা শিলারাশি, তো শিলারাশির এই অংশটা হচ্ছে ফাটল তৈরি হয়েছে। তো এই ফাটল যখন ফাটল ধরেছে তো কি হবে, একটা টাইম কি হবে, এখান থেকে এটা নেমে যাবে, ফাটল বরাবর এটা স্খলনটা ঘটবে, তাই তো, স্খলন ঘটবে। এই স্খলন হওয়াটাকে বলা হচ্ছে তোমার থ্রাস্ট, ঠিক আছে। এবং সেটা কেমন অবস্থান করবে, হ্যাঙ্গিং ওয়ালের মতো অবস্থান করবে, অর্থাৎ এইরকম ভাবে অবস্থান করবে, এরকম ভাবে অবস্থান করবে, সেটাকে আমরা থ্রাস্ট বলছি। এছাড়া কি রয়েছে, আরো রয়েছে যেটা আয়াম স্খলন চ্যুতি। আয়াম স্খলন চ্যুতি জিনিসটা কি, অর্থাৎ আয়াম বরাবর যখন তোমার স্থানান্তরটা হবে। আয়াম কোনটা বলেছিলাম আমি, আয়াম হচ্ছে কি, এই অংশটাকে আমরা আয়াম বলেছিলাম। এটাকে যদি আমি দেখি আরো ছবিতে ক্লিয়ারলি ভাবে, আয়াম কোনটা বলেছিলাম, এটাকে আমি আয়াম বলেছিলাম, এটা। তো আয়াম বরাবর যখন এটা হচ্ছে আমার আয়াম, তাহলে তো এই বরাবর যখন কি হবে, এই বরাবর হচ্ছে যখন স্খলনটা হবে, অর্থাৎ এটা এদিকে সরে যাবে। যদি আমি আর দেখি যে এটা হচ্ছে এই শিলাখণ্ডটা এদিকে সরে যাবে, আর এটা হচ্ছে এদিকে সরে যাবে। তো আয়াম বরাবর যদি তোমার স্খলনটা হয়ে থাকে তখন সেটাকে আমরা আয়াম স্খলন বলবো। সিমিলার যদি নতি বরাবর স্খলন হয়ে থাকে তখন সেটাকে আমরা তোমার নতি স্খলন চ্যুতি বলবো, ঠিক আছে। এরকম হচ্ছে ব্যাপারটা। যদি নতি এবং তোমার আয়াম দুটো বরাবর না হয়েই যদি একটা অন্য দিকে, ঠিক আছে, অন্য কোনো একটা ভাবে যদি তোমার স্খলনটা হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা তির্যক চ্যুতি বলছি। নতি অনুসারেও হবে না এবং আয়াম অনুসারেও হবে না, অন্য কোনো একটা মাঝ বরাবর যদি কোনোভাবে চ্যুতিটা যদি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি, তির্যক চ্যুতি। এটা একটু মনে রাখতে হবে। এছাড়া আর কি রয়েছে এখানে, এছাড়া আর যেটা রয়েছে তোমার স্তরায়ন চ্যুতি রয়েছে। স্তরায়ন চ্যুতি জিনিসটা কি, আমরা জানি যে পাললিক শিলাতে তোমার স্তরায়ন্তর লক্ষ্য করা যায়। পাললিক শিলাতে কি লক্ষ্য করা যায়, স্তরায়ন্তর লক্ষ্য করা যায়, তাই না। তো এই স্তরায়ন্তলটা কি, স্তরায়ন্তল যেখানে থাকবে, ধরে নাও এটা হচ্ছে পাললিক শিলা, যেখানে হচ্ছে কি, ধরো এইরকম এইরকম ভাবে আর একটা স্তর তৈরি হয়েছে। তো যেখানে স্তরায়ন্তলটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে তোমার একটা দুর্বল অংশ, একটা দুর্বল অংশ, তাই না। স্তরায়ন্তল থাকা মানে দুর্বল অংশ। তো এই দুর্বল অংশ বরাবর, এই স্তরায়ন্তল বরাবর যদি হচ্ছে তোমার তোমার স্খলনটা হয়ে যায়, যদি সিলাসে সরে যায়, নিচের দিকে বসে যায় বা উপর দিকে উঠে যায়, এরকম যদি স্খলনটা হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেটাকে আমরা কি বলছি, যে স্তরায়ন চ্যুতি বলছি। অর্থাৎ বেডিং, যেটাকে আমরা যদি ইংলিশে বলি স্তরায়ন যে চ্যুতি রয়েছে সেটাকে আমরা কি বলছি, বেডিং ফল্টিং। এই হচ্ছে ব্যাপার। নেক্সট তোমার আরো একটা চ্যুতি রয়েছে, সেই চ্যুতিগুলো কিছু জানতে হবে। সমান্তরাল চ্যুতি। সমান্তরাল চ্যুতি জিনিসটা কি, এই ছবিটা দেখো, যদি ফাটলগুলো যদি এইরকম সমান্তরালভাবে অবস্থান করে, পরপর পরপর ফাটল যদি সমান্তরালভাবে অবস্থান করে থাকে, এখানে কি হচ্ছে, এখানে নতি, অর্থাৎ যে কোণটাতে হেলে অবস্থান করছে সেই কোণটাও একই থাকছে, এই যে বাহুগুলো রয়েছে সেগুলোও একই থাকছে, আয়ামটাও একই থাকছে, একই দিকে অবস্থান করছে, সবগুলো সমান্তরাল ভাবে অবস্থান করছে, তখন সেটাকে আমরা কি বলছি, সমান্তরাল চ্যুতি বলছি। তখন কি বলছি, সমান্তরাল চ্যুতি বলছি। তো এই সমান্তরাল চ্যুতি, ঠিক আছে, এই সমান্তরাল চ্যুতিগুলি পরপর অবস্থান করছে, যদি সমান্তরাল চ্যুতিগুলো একটার থেকে আরেকটা যদি আস্তে আস্তে বসতে শুরু করে তখন কি হবে, ধাপের মতো লাগে না, এটা 1 নম্বর ধাপ, 2 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ, ধাপের মতো লাগে, ঠিক আছে। যদি একটা চ্যুতি থেকে অপর একটা চ্যুতি যদি স্খলিত হতে শুরু করে, এদিকে নামলো, এদিকে নামলো, এদিকে নামলো, স্খলিত হতে শুরু করে, তাহলে সেটা কি একটা ধাপের মতো লাগে না, সেই ধাপের মতো লাগার জন্য সেটাকে আমরা কি বলছি, স্টিপ ফল্ট। এ হচ্ছে ব্যাপার।
তো এতগুলো কিন্তু তোমার ভাঁজের যে এগুলো রয়েছে, এত ধরনের ভাঁজ হতে পারে সেগুলো কিন্তু আমরা বলে দিলাম। ঠিক আছে, তো এবারে আরেকটা কিছু 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 জিনিসগুলো মনে রাখতে হবে, যেমন হচ্ছে থ্রাস্ট ফল যেটা রয়েছে না, যেটা বলছিলাম যে সংঘট্ট চ্যুতি বা থ্রাস্ট ফল যেটা রয়েছে, ওই থ্রাস্ট ফলটা হচ্ছে একটা বিলোম চ্যুতি, একটা বিশেষ রূপ বলতে পারে, একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এখানে যে নতিটা হয়ে থাকে যে থ্রাস্ট ফল, FAULT, থ্রাস্ট ফল্টে যে নতিটা হয়ে থাকে সেটা কিন্তু 45 ডিগ্রির কম হয়ে থাকে, যে নতির মানটা 45 ডিগ্রি কম হয়ে থাকে, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, উদ্ঘট্ট তোমার উদ্ঘট্ট চ্যুতি যেটা, যেটা হচ্ছে তোমার অভাত্রাস্ট ফল্ট। ঠিক আছে, অভাত্রাস্ট ফল যেটা টি এইচ অভাত্রাস্ট ফল্ট, তো এর যে নতিটা হয়ে থাকে সেই নতিটা কিন্তু তোমার 10 ডিগ্রি অপেক্ষা কম হয়ে থাকে, 10 ডিগ্রি অপেক্ষা কম হয়ে থাকে অভাত্রাস্ট ফল যেটা রয়েছে। ঠিক আছে, নেক্সট আন্ডার থ্রাস্ট যে ফল্ট রয়েছে, আন্ডার থ্রাস্ট যে ফলটা রয়েছে সেটা হচ্ছে তার নতিটাও কিন্তু 45 ডিগ্রির কম হয়ে থাকে, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এছাড়া কি রয়েছে, হাই অ্যাঙ্গেল ফল্ট যেটা রয়েছে, একটা রয়েছে হাই অ্যাঙ্গেল ফল্ট। হাই অ্যাঙ্গেল যে ফল্ট রয়েছে তার যে নতিটা কিন্তু 45 ডিগ্রির বেশি হয়ে থাকে, এটা মনে রাখবে। আর আরেকটা যেটা রয়েছে তোমার লো অ্যাঙ্গেল ফল্ট যেটা রয়েছে, লো অ্যাঙ্গেল ফল্ট যেটা রয়েছে, এই লো অ্যাঙ্গেল ফল্টের নতির মানটা কিন্তু 45 ডিগ্রির কম হয়ে থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এবং চ্যুতি সৃষ্টির দুটা মেনলি পদ্ধতি, একটা একটা প্রসারণ বল, একটা সংকোচন বল, মানে কোন কোন দুটি বল সব থেকে বেশি চ্যুতি সৃষ্টির কাজ করে থাকে, সেগুলো একটা সংকোচন বল, একটা হচ্ছে প্রসারণ বল, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, এখানে আরো দুটো জিনিস রয়েছে, একটা ফ্রোস্ট, একটা হচ্ছে তোমার গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকাটা জিনিসটা কি, ধরো এই অংশটা যদি নিচে বসে যায় তখন এই ওপরে এই অংশগুলো উপরে যেমন আছে তেমন থাকবে, নিচের অংশ এটা শুধু বসে যাবে নিচের দিকে, তো এই অংশটাকে বলা হচ্ছে কি গ্রস্ত উপত্যকা। ঠিক আছে, তো আরেকটা যেটা রয়েছে, তো গ্রস্ত উপত্যকার একটা উদাহরণ মনে রাখবে, আফ্রিকার যে দ্য গ্রেট রিফট ভ্যালি। ঠিক আছে, তোমার ওটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা, আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি। হোস্ট জিনিসটা কি, হোস্ট জিনিসটা হচ্ছে দুটা চ্যুতির মধ্যবর্তী অংশটা যদি উপর দিকে উঠে যায়, মানে ধরো কোন ছবিটা দেখাই তোমাদের, মধ্যবর্তী অংশ যদি উপরে উঠে যায়, এইরকম যদি ঘটনাটা করে, তখন সেটা কি বলছে, ফ্রোস্ট বলা হচ্ছে। নিচে বসে গেলে সেটা হচ্ছে তোমার গ্রস্ত উপত্যকা, আর যদি উপরে উঠে যায় তখন সেটাকে আমরা কি বলছি, ফ্রোস্ট বলছি। আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, ভ্রষ্ট উপত্যকা, যেটাকে আমরা বলে থাকি র্যাম্প ভ্যালি। ঠিক আছে, র্যাম্প ভ্যালি, তো এইটা কিভাবে সৃষ্টি হয়ে থাকে, এটা উদাহরণটা মনে রাখবে, ব্রহ্মপুত্র নদী উপত্যকায় লক্ষ্য করা যায়, ব্রহ্মপুত্র নদী উপত্যকাতে কিন্তু লক্ষ্য করা যায় এই র্যাম্প ভ্যালিটা। এটা র্যাম্প ভ্যালি রয়েছে, এই র্যাম্প ভ্যালিটা কি, মধ্যবর্তী অংশটা বসে যাবে, ঠিক আছে, এবং ওপরের অংশগুলো উপর দিকে উত্থিত হয়ে কিন্তু এই র্যাম্প ভ্যালি সৃষ্টি করবে, উপত্যকার মতো সৃষ্টি করবে জিনিসটা, তার জন্য এটাকে র্যাম্প ভ্যালি বলছে। এটা ব্রহ্মপুত্র নদীর উপত্যকাতে সব থেকে বেশি লক্ষ্য করা যায়। তো এই হচ্ছে তোমার টোটাল ফল্টে যে অংশগুলো রয়েছে, সেই ফল্টের অংশগুলো তোমাদের সামনে আমি পড়িয়ে দিলাম, টোটাল ফল্টস এবং ফল্টসের মধ্যে যা যা রয়েছে সব পড়িয়ে দিলাম। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং হেল্পফুল হবে ভিডিওটি। অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। এবং তোমাদের জন্য যে এটা করা রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কটা কিন্তু তোমরা ক্লিক করে সেই লিঙ্কে তোমরা জয়েন করে নেবে। ঠিক আছে, এখানে দেখো জয়েনের লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে তোমাদের রয়েছে, এখান থেকে কিন্তু লিঙ্কটা ক্লিক করে জয়েন করে নেবে এবং সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন কিন্তু তোমরা অন করে দেবে।